নমস্কার বন্ধুরা, এনলাইটেন্ডে তোমাদের স্বাগত। আজ আমাদের টপিক হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ ডিপিএসপি। সেখান থেকে আমরা 30টি সিলেক্টিভ এমসিকিউ তুলে নিয়েছি, যেগুলো নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি। বাট এর আগে বলে রাখি, তোমরা যদি এই সিরিজে বাকি ভিডিওগুলো দেখে না থাকো, একবার ডিসক্রিপশনটা চেক করো, ওখানে আমরা প্লেলিস্টের মাধ্যমে পুরো লিঙ্কগুলো অ্যাড করে দিচ্ছি। আর অবভিয়াসলি তোমরা জানিও এই ক্লাসটা কেমন লাগে কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে অবভিয়াসলি লাইক দিও, আর চেষ্টা করো ভিডিওটা একদম শেষ অবধি দেখার। Question 1. Directive principle of state policy is mentioned in dash of the Indian Constitution. Part 1, Part 6, Part 8, Part 4. তো ডিপিএসপি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন পার্টে মেনশন আছে? অ্যান্সার পার্ট 4. Question 2. Which group of following article of the Indian Constitution contain DPSP? অর্থাৎ এই গ্রুপগুলোর মধ্যে কোন গ্রুপে ডিপিএসপি মেনশন আছে? অপশন এ 36 to 51, বি 28 to 48, C 42 to 56 and D 32 to 51A. তো ডিপিএসপি মেনশন আছে 36 থেকে 51, নট 51A। 51A তে চলে গেল ফান্ডামেন্টাল ডিউটিজ। Which of the following article of the Constitution is directed to establish uniform civil code? অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড স্থাপন করার কথা বলা হচ্ছে কোন আর্টিকেলে? আর্টিকেল 45, আর্টিকেল 39, আর্টিকেল 44, আর্টিকেল 40। তো এখানে আমাদের অ্যান্সার আর্টিকেল 44। আর এখানে মনে রাখার বেশ একটা মজার উপায় আছে। আর্টিকেল 44 বা বলতে গেলে ইউনিফর্ম সিভিল কোড, যেখানে সিভিল রাইটস সবাইকে সমান দেওয়া হবে, হিন্দু মুসলিম সবাইকেই সমান সিভিল রাইটস দেওয়া হবে এবং সবাইকেই সেটা পালনও করতে হবে। তো অর্থাৎ কি, দুই দিকে সমান সমান। 44-এর কি আছে, এদিকেও 4 ওদিকেও 4, তো সমান সমান। Question number 4. Which of the following Supreme Court decision stated that directive principle of state policy cannot override fundamental rights? অর্থাৎ এইগুলো যে কেসগুলো আছে, এদের মধ্যে কোন কেসে মেনশন করা হয়েছে ডিপিএসপি ফান্ডামেন্টাল রাইটসকে কিন্তু ওভাররাইড করতে পারবে না? অর্থাৎ কখনো যদি ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপি নিয়ে কনফিউশন ক্রিয়েট হয় যে কে বড়, অবভিয়াসলি ফান্ডামেন্টাল রাইটসের অধিকার সবারই আগে যাবে। তো অপশনগুলো দেখে নিই। ইন দ্য স্টেট অফ মাদ্রাস ভার্সেস চম্পাকম দোরাই রাজন, বি কেশবানন্দ ভারতী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, অপশন সি ইন মিনার্ভা মিল্ক ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড ডি ইন উনান কৃষ্ণন ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ। এখানে আমাদের অ্যান্সার হবে অপশন এ, চম্পাকম দোরাই রাজন ভার্সেস দ্য স্টেট অফ মাদ্রাস। অ্যাকচুয়ালি ইনি একটা স্টুডেন্ট ছিলেন, তো রিজার্ভেশনের এগেনস্টে, কারণ আর্টিকেল 46-এ ক্লিয়ারলি মেনশন ছিল যে স্টেট চাইলে কিন্তু রিজার্ভেশন দিতে পারবে এসসি এসটি এদের। আর আর্টিকেল 16 সেই সময় কিন্তু এতটা ডেভেলপ ছিল না, একদম প্রথম দিকে 1951-এর কেস এটা, মানে আমাদের কনস্টিটিউশন স্থাপনের প্রথম দিকে। তো সেই সময় আর্টিকেল 16 বলছিল যে কাউকে এই জবের ক্ষেত্রে বা এই ধরনের পারপাসে অ্যাডমিশনের ক্ষেত্রেও কাউকে কোনো রকম ডিসক্রিমিনেশন করা হবে না, সবাইকে সমান। অর্থাৎ এই গ্রাউন্ডে আমরা এখন বলতে পারি যে জবের ক্ষেত্রে এসসি এসটি জেনারেল সবাইকে সমান ট্রিট করা হোক। তো এনার দাবিও ঠিক সেটাই ছিল, একজন স্টুডেন্ট ছিল, তো সেই এগেনস্টে উনি পিটিশন দায়ের করেছিলেন। তো কোর্ট পড়ে গেল মহা ঝামেলায় যে এদিকে 46 বলছে হ্যাঁ স্টেট তো চাইলে নিজের মতো রেস্ট্রিকশন বা নিজের মতো করতেই পারে রিজার্ভেশন, অন্যদিকে আর্টিকেল 16। তো যাই হোক, একটা আলটিমেট এসে কনফিউশন ক্লিয়ার হয় এবং সেই সময় কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে এরকম কনফিউশন যেখানে ডিপিএসপি আর ফান্ডামেন্টাল রাইটস চলে আসবে, কে বড়? সেক্ষেত্রে কিন্তু ফান্ডামেন্টাল রাইটসকে আগে জায়গা দেওয়া হবে। সেই সেন্সে পরবর্তীকালে আর্টিকেল 15 আর আর্টিকেল 16 আরও আমরা সাবক্লজ পাই, সেটা ছিল সাবক্লজ 4, যেখানে আরও মেনশন করে দিচ্ছে যে কোনো কিছুই নাথিং ক্যান প্রিভেন্ট স্টেট, অর্থাৎ স্টেটকে কোনো কিছুই প্রিভেন্ট করতে পারবে না, মানে আটকাতে পারবে না স্পেশাল রিজার্ভেশন বা কোনো স্পেশাল ক্ষেত্রে রিজার্ভেশন নিয়ে আসার জন্য। তো বেশ ইন্টারেস্টিং একটা কেস, চেষ্টা করবো এই কেস নিয়ে একটা আলাদা ভিডিও আনার। Ireland taken the concept of directive principle from the constitution of Britain, Canada, America, Spain. অর্থাৎ আয়ারল্যান্ড কাদের থেকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল কনসেপ্টটা নিয়েছিল? আমরা নিয়েছি আয়ারল্যান্ড থেকে, আর আয়ারল্যান্ড এটা নিয়েছিল কনসেপ্টটা স্পেন থেকে। Which of the following act is covered under the element of directive principle? অর্থাৎ এইগুলোর মধ্যে কোন জিনিস বা কোন এলিমেন্টগুলো ডাইরেক্টিভ প্রিন্সিপাল আন্ডারে আসছে? ban on the slaughter of cow, calf and other milch and draught cattle. B, the citizen have right to get equal opportunity for livelihood, equal pay for equal work for men and women, and option D, all of the above. Answer এখানে আমাদের অল অফ দি অ্যাবভ হয়ে যাবে, কারণ ব্যান এটা এই কাউ স্লটারিং এটা মেনশন আছে আর্টিকেল 48-এ, যেখানে অ্যানিম্যাল হাজবেন্ডারি কথা বলা হয়েছে এবং সেটা একসাথে মেনশন আছে সেখানে। ইকুয়াল ওয়ার্ক এটা মেনশন আছে, এক সেকেন্ড, এটা আছে
39B-তে, আর ওপরেরটা আছে 39A-তে, অর্থাৎ অল সিটিজেন হ্যাভ দ্য ইকুয়াল অপরচুনিটি। এটা হচ্ছে 39B, আর এটা হচ্ছে 39A, আর নিচেরটা হচ্ছে 39B। একটু আমি মুখে বললাম, তোমরা একটু কারেক্ট করে নিও। এটা বি আর এটা হচ্ছে এ। 39 দুটোই 39-এর আন্ডারে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মিস ম্যাচ? এই যে একদিকে আর্টিকেল একদিকে তার সাবজেক্ট দেওয়া আছে, কোনটা মিস ম্যাচ? আর্টিকেল 40 দ্য ফরমেশন অফ ভিলেজ পঞ্চায়েত, আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোড, আর্টিকেল 41 অর্গানাইজেশন অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি, অ্যান্ড আর্টিকেল 31A গুড জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড, বা লিগাল, এটা এইডস হবে না, এটা ফ্রি এডুকেশনও মেনশন আছে এক জায়গায়। তো এখানে আমাদের অ্যান্সার হবে আর্টিকেল সি 41। কিন্তু এটা বলা নেই, এইটা মেনশন আছে মেনলি 48-এ, অর্থাৎ এই এগ্রিকালচারের কথা মেনশন আছে আর্টিকেল 48-এ। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ ডিপিএসপি সম্পর্কে কোন স্টেটমেন্টটি সঠিক? দে আর নট moral and political. B, their nature is socialist. C, these are automatically applied to the state. D, they can be legally enforced by the court. তো এখানে আমাদের অ্যান্সার B, the nature or their nature are in socialist, বা their nature is socialist. অপশন সি ডি নয় এই জন্যই, কারণ এটা অবভিয়াসলি কোর্ট দ্বারা এনফোর্সেবল না। অপশন সি না, কারণ ডিপিএসপি বা যে এই প্রিন্সিপালগুলো আছে, যে পলিসিগুলো আছে, এটা কিন্তু পুরোপুরি স্টেটের উপর, স্টেটে যেমন ইনকাম, স্টেটের যেমন রিসোর্স আছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু স্টেট এই পলিসি বানাবে। তাই আমরা কখনোই বিহারের পলিসির সাথে মহারাষ্ট্র বা গুজরাটের পলিসি ম্যাচ করতে পারবো না, কারণ এখানে স্টেটের রিসোর্সের উপর ডিপেন্ড করছে। অ্যান্ড অবভিয়াসলি এটা সোশ্যালিস্ট, কারণ এটা এক ধরনের সমাজ কল্যাণমূলক, অর্থাৎ মানুষের সেবার বা তাদের ভালোর জন্যই কিন্তু এটা বানানো হচ্ছে, বাট একটু ডিসক্রিমিনেশন হচ্ছে কারণ স্টেটের রিসোর্সের অভাবের জন্যে। হুইচ অফ দ্য ফলোয়িং আর গান্ধিয়ান ডাইরেক্টিভ প্রিন্সিপাল? তো ডাইরেক্টিভ প্রিন্সিপালকে বা ডিপিএসপি তিনটে ক্যাটাগরি আছে, আমাদের দেখে নিই, সোশ্যালিস্ট, গান্ধিয়ান অ্যান্ড লিবারেল ইন্টেলেকচুয়াল। তো এরকম করে ভাগ আছে। এবার এগুলোর মধ্যে কোনগুলো আমাদের গান্ধিয়ান প্রিন্সিপালের আন্ডারে পড়ছে? টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত, টু সিকিউর অপরচুনিটি ফর হেলথি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, টু প্রমোট কটেজ ইন্ডাস্ট্রি। তো এর মধ্যে 1 and 3 অর্থাৎ অপশন সি পড়ছে গান্ধিয়ান প্রিন্সিপালের আন্ডারে। এবার এই একবার লিস্ট কোথাও দেখে দাও যে আর্টিকেল কোনগুলো কার আন্ডারে পড়ছে। এটা একদম পারফেক্ট অ্যারেঞ্জ নেই, অর্থাৎ মাঝখান থেকে তুলে নেওয়া হয়েছে। নেক্সট 10, হুইচ অফ দ্য ফলোয়িং ডাইরেক্টিভ প্রিন্সিপাল ওয়ার অ্যাডেড লেটার? এদের মধ্যে কোন ডাইরেক্টিভ প্রিন্সিপালকে পরবর্তীকালে অ্যাড করা হয়েছে? প্রমোট দ্য এডুকেশন অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট অফ এসসি অ্যান্ড এসটি, মিনিমাইজ inequality in income, secure the participation of worker in the management. তো এর মধ্যে 2 and 3 অর্থাৎ অপশন এ এই দুটোকে পরবর্তীকালে অ্যাড করা হয়েছে। এদের মধ্যে এইটা যেটা আছে এটা 43A, এবং এটা তো অবভিয়াসলি তার আগে থেকে ছিল 46, যেটা নিয়ে আর্টিকেল 16-এর মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল। নেক্সট, দ্য পারপাস অফ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইজ টু, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ বা ডিপিএসপির মেইন পারপাস কি? Lay down positive instruction which would guide state policy at all level, implement Gandhiji's idea for a decentralization state. C, check the use of arbitrary power of the government, promote, and D, promote welfare of the backward section of society. তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে এ। এবার এখানে অনেকেই ভাবতে পারো যে ডিপিএসপিতে আমরা একটু বেশি গান্ধিয়ান পড়ছিলাম, গান্ধিয়ান, বাট হ্যাঁ ঠিক আছে, গান্ধীজির কিছু মতামত বা গান্ধীজির কিছু প্রিন্সিপালকে মানার জন্য ডিপিএসপিতে দেওয়া হয়েছে, যেটাকে আমরা গান্ধিয়ান প্রিন্সিপাল বলি, বাট সবগুলো কিন্তু না, কয়েকটা গান্ধিয়ান প্রিন্সিপাল আছে, তার সাথে আরও অনেক রকম প্রিন্সিপাল মিক্স করা আছে। তো সেই জন্যই শুধুমাত্র গান্ধিয়ান প্রিন্সিপালের উপর এটা না। 12, the enforcement of directive principle depends most on the president, the court, the resource available to the government and chief justice of India. অর্থাৎ ডিপিএসপির ইমপ্লিমেন্টেশন কাদের উপর নির্ভর করছে বা কার উপর নির্ভর করছে? তো আমরা আগে আলোচনা করলাম, অপশন হবে, অ্যান্সার হবে সি, দ্য রিসোর্স অ্যাভেলেবেল টু দ্য গভর্নমেন্ট, মানে স্টেট গভর্নমেন্টের কাছে যেরকম রিসোর্স বা যেরকম ইনকাম আছে, যেরকম টাকা পয়সা আছে, তার উপর ডিপেন্ড করবে। which article under DPSP purpose for the separation of judiciary from executive? অর্থাৎ ডিপিএসপি কোন আর্টিকেলে বলছে জুডিশিয়ালি অ্যান্ড এক্সিকিউটিভ পুরোপুরি আলাদাভাবে কাজ করবে? আর্টিকেল 51, আর্টিকেল 50, আর্টিকেল 49, আর্টিকেল 48। এখানে অ্যান্সার আর্টিকেল 50 মানে একদম মাঝামাঝি, এদিকে 50 এদিকে 50 ধরে নাও। তো সেই জন্য জুডিশিয়ারি একদিকে, এক্সিকিউটিভ আর একদিকে, একদম মাঝামাঝি। প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ কামস আন্ডার হুইচ
অফ দ্য ফলোয়িং ইন্ডিয়া। তো ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের কথা কার মধ্যে বলা হয়েছে? ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটি, ডিপিএসপি অ্যান্ড বোথ বি অ্যান্ড সি। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে বোথ বি অ্যান্ড সি, অর্থাৎ এটা ডিপিএসপি তো যেমন মেনশন আছে ঠিক সেরকম ফান্ডামেন্টাল ডিউটিসেও মেনশন আছে। এটা ডিপিএসপির মধ্যে যে অ্যাডটা করা হয়েছিল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, অর্থাৎ 48A, যেখানে ডিপিএসপিতে বলা আছে, অন্যদিকে এটা বলা হয়েছে 51A। আমরা জানি ফান্ডামেন্টাল ডিউটি, তো 50 এর যে জি আছে, টোটাল 11টি ফান্ডামেন্টাল ডিউটি আমাদের আছে, তো তার মধ্যে এই জি বা 7 নম্বর যে ডিউটি সেখানে এটার কথা বলা হয়েছে। তো তোমরা একবার দেখে নিও এটা চাইলে। Who among the following said these directive principles of state policy are like check on a bank payable at the convenience of the bank? অর্থাৎ এদের মধ্যে কে বলেছিলেন ডাইরেক্টিভ প্রিন্সিপাল এমন একটি চেক যেটা কিন্তু ব্যাংকের ইচ্ছায় চলবে, এরকম ভাবে। অপশন এ জওহরলাল নেহেরু, বি প্রফেসর কেটি শাহ, সি বি আর আম্বেদকর, ডি কে এম মুন্সি। এখানে অ্যান্সার কেটি শাহ। কেটি শাহ আবার যদি আমাদের প্রথম যে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ছিল সেখানে যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ, বাট ওনার সাথে যার ভোটাভুটি হয়েছিল বা ওনার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি ছিলেন কেটি শাহ। তো যদি রাজেন্দ্র প্রসাদ না ওই সময় হেরে যেতেন তাহলে কিন্তু কেটি শাহ আমাদের কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির সেই সময় প্রেসিডেন্ট হতেন। হুইচ among the following is correct regarding directive principle? অর্থাৎ এদের মধ্যে কোনটা সঠিক ডিপিএসপি সম্পর্কে? পজিটিভ ইনজেকশন, নেগেটিভ ইনজেকশন, জাস্টিসেবল ইনজেকশন অ্যান্ড নান অফ দ্য অ্যাবভ। এখানে অ্যান্সার হবে পজিটিভ ইনজেকশন। হুইচ অফ দ্য ফলোয়িং এক্সাম্পল অফ ইমপ্লিমেন্টেশন অফ ডাইরেক্টিভ প্রিন্সিপাল? তো এখানে কতগুলো নাম দিয়েছে, এদের মধ্যে কোনটা ডাইরেক্ট বা ডিপিএসপি যে ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা দেখাচ্ছে, বা এই যে অ্যাক্টগুলো আছে জিনিসগুলো হয়েছে এর মধ্যে হবে এইগুলোর মধ্যে কাদের কাদের দ্বারা ডিপিএসপিকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। 1 প্ল্যানিং কমিশন, বি ওয়াইল্ড লাইফ অ্যাক্ট, সি 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যান্ড 4 মিনিমাম ওয়েজেস অ্যাক্ট। তো এদের মধ্যে অ্যান্সার আমাদের অল অফ দি অ্যাবভ। যদি রাফলি ধরে নাও একবার, প্ল্যানিং কমিশন মেনলি কী হয়, আমাদের সরকার প্ল্যান করে কাকে মানে কাদের জন্য কি অ্যালোকেট করা হবে, তো অবভিয়াসলি এটাও ডিপিএসপির জন্য হয়েছে। ওয়াইল্ড লাইফকে সেভ করার জন্য 73 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা আমাদের পঞ্চায়েতের সঙ্গে জড়িত আছে, মানে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি যেখান থেকে হয়েছে। অ্যান্ড মিনিমাম ওয়েজ অ্যাক্ট তো আমরা জানি লাস্ট কয়েকটা কোশ্চেন আগেই করে এলাম। হুইচ অফ দ্য ফলোয়িং আর আদার ডাইরেক্টিভ অ্যাপার্ট ফ্রম ডাইরেক্টিভ প্রিন্সিপাল ইন পার্ট 4? তো এই কোশ্চেনটা আরেকবার ভালো করে দেখে নাও। হুইচ অফ দ্য ফলোয়িং, এগুলোর মধ্যে কোনটি একটু অন্য, মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল ছাড়াও, মেন ছাড়াও যে পার্ট 4 যে ডিপিএসসি মেনশন আছে তাদের ছাড়াও আলাদা কিছু ডাইরেক্টিভ, সেগুলো কী কী? ক্লেমস অফ এসসি অ্যান্ড এসটি টু দ্য সার্ভিস, ইনস্ট্রাকশন ইন মাদার টাং ডিউরিং প্রাইমারি এডুকেশন, ডেভেলপমেন্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ। মানে এইগুলোর মধ্যে কোনগুলো আছে যেগুলো ডাইরেক্টলি ডিপিএসপিতে ডাইরেক্টলি বলা না থাকলেও সেটাও এটা মানে ডিপিএসপি এগুলোকে ডাইরেক্ট করছে, মানে ডাইরেক্টলি মেনশন না থাকলেও এইগুলো করার জন্য কিন্তু ডিপিএসপি ডাইরেক্ট করছে। তো এখানে অপশন হয়ে যাবে সবগুলোই, অর্থাৎ এসসি এসটি সার্ভিস ক্ষেত্রে তাদের ক্লেম, এটা হিন্দি ল্যাঙ্গুয়েজ মাদার টাঙে হবে, প্রাইমারি এডুকেশন এবং ডেভেলপমেন্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ, এই সবগুলো কিন্তু এক ধরনের ডাইরেক্টিভ যেগুলো ডিপিএসপিতে মেনশন নেই, বাট এটা আছে। অর্থাৎ মানে এটাই কনফিউজ হওয়ার কিছু নেই, মানে ডাইরেক্টলি ডিপিএসপি মেনশনের বাইরেও এইগুলো কিছু ডাইরেক্টিভ যেগুলো এই ধরনের মানে ডিপিএসপির যে কনসেপ্টটা তার আন্ডারে পড়ে, বাট ডিপিএসপিতে মেনশন নাই, বাট ডিপিএসপি মেনশনের বাইরে এগুলোকে ডাইরেক্ট দেওয়া হয়েছে। দ্য পারপাস অফ দ্য inclusion of the directive principle of state policy in the Indian constitution is to establish, তো ডিপিএসপি কে এস্টাবলিশ করার যে মেন কনসেপ্ট সেটা হচ্ছে পলিটিক্যাল ডেমোক্রেসি, সোশ্যাল ডেমোক্রেসি, গান্ধিয়ান ডেমোক্রেসি অ্যান্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি। এই লাস্ট ওয়ার্ডটা মনে রেখো, কেন মনে রাখতে বলছি কয়েকটা কোশ্চেন পরে দেখতে হবে। তো ডিপিএসপির পারপাস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি, বা এই প্রিন্সিপালের উপরই মেনলি বেস করে ডিপিএসপি গড়ে উঠেছে। তো মেন প্রিন্সিপালটা কি? সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি। Which of the following article of the directive principle of state policy deals with the promotion of international peace and security? 41, 43A, 48A and 51. তো ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি কথা বলছে আর্টিকেল 51, অর্থাৎ অপশন ডি। Which of the following kind of equality is not
compatible with the liberal nation of equality, legal equality, political equality, social equality and economical equality। তো এখানে ইকোনমিক্যাল ইকুয়ালিটি কিন্তু আমাদের দেওয়া হচ্ছে না, আমি এই জন্যই লাস্ট ওয়ার্ডটা দেখতে বলেছিলাম। এখানে ইকোনমিক ডেমোক্রেসি কথা বলা হচ্ছে, এখানে ইকোনমিক ইকুয়ালিটি কথা বলা হচ্ছে। যদি ইকোনমিক ইকুয়ালিটি দেওয়া হতো তাহলে আমরা সবাই মানে যে কেউ কম কাজ করেও সমান বেতন পেতাম, আর কেউ সারাদিন হাড় ভাঙা খাটনি করেও কিন্তু সে সমান বেতন পেত। মানে একজন সারাদিন বাড়িতে বসে থাকলো বা খুব মিনিমাম কাজ করলো, আর একজন সারাদিন বাইরে থেকে খুব হাড় ভাঙা খাটনি খাটলো, তো লাস্ট অব্দি দেখা গেলো দুজনেরই পেমেন্ট এক বা দুজনের স্যালারি এক হয়ে গেল। তো এটা কিন্তু খুব বড় রকম একটা অন্যায়ই হতো বলতে গেলে। তো সেই জন্য আমরা কিন্তু ইকোনমিক ইকুয়ালিটি কথা বলা হচ্ছে না, বা কখনোই সরকার বলবে না ঠিক আছে তোমাদের সবাইকেই সমান বা সমানভাবে স্যালারি দেবো, সবারই ইকোনমিক কন্ডিশন সমান করে দেবো। 22. The DPSP under the Constitution of India aimed at creating a, তো ডিপিএসপি যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে মেনশন আছে, এর লক্ষ্যটা কি? সেকুলার সোসাইটি, কাস্টলেস সোসাইটি, ওয়েলফেয়ার স্টেট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল স্টেট। তো ডিপিএসপি মেন টার্গেট হচ্ছে কিন্তু ওয়েলফেয়ার স্টেট গঠন করা। Article 39A of Constitution pertain to equality before law, equality of opportunity in matter of public employment, equal justice and free legal aid, and option D, right of minorities to establish and administer educational institute। তো আর্টিকেল 39A এই জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা পরবর্তীকালে অ্যামেন্ডমেন্ট করে অ্যাড করা হয়েছিল, সেটা হচ্ছে ফ্রি, ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড। হুইচ অফ দ্য ফলোইং ইজ অর আর ট্রু রিগার্ডিং ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ এদের মধ্যে ডিপিএসপি সম্পর্কে কোনটি সঠিক? ডিপিএসপি আর নট অটোমেটিক্যালি এনফোর্স, তো নট ওয়ার্ডটা খেয়াল লেখো, নট অটোমেটিক্যালি এনফোর্সড। অপশন অ্যান্ড 2 বলেছে কোর্ট ক্যান আপিল দ্য ভ্যালিডিটি অফ ল অন দ্য গ্রাউন্ড দ্যাট ইট ওয়াজ ইনঅ্যাক্টেড টু গিভ দ্য এফেক্ট টু এ ডিএসপি, অর্থাৎ কোর্ট চাইলে কিন্তু কোনো লকে ভ্যালিড করতে, মানে সেটাকে চেক করতে পারে, রিভিউ করতে পারে যে সেটা ভ্যালিড কি ভ্যালিড না। তো ডিপিএসপি সম্পর্কে কিন্তু দুটোই সঠিক, অর্থাৎ এটা কিন্তু অটোমেটিক্যালি এনফোর্সেবল না, অর্থাৎ স্টেট চাইলে তবেই এনফোর্সেবল। আর কোর্ট যদি ডিপিএসপি আন্ডারে কোনো লকে নিয়ে আসা হয়, কোর্ট চাইলে কিন্তু সেটাকে রিভিউ করতে পারবে। 25. হুইচ অফ দ্য ফলোইং আর ক্রিটিসিজম অফ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি? তো অপশনগুলো দেখে নাও। ডাজ নট স্পিক অফ ওয়েলফেয়ার স্টেট, ইললজিক্যালি অ্যারেঞ্জ, কনজারভেটিভ অ্যান্ড নিড মোর প্রিন্সিপাল। এগুলোর মধ্যে কোনগুলো আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপালের মেনলি বলতে গেলে ক্রিটিসিজম? এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এবং পয়েন্টগুলো খুব ভালো করে দেখে নাও। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি 2 and 3, ইললজিক্যালি অ্যারেঞ্জ অ্যান্ড কনজারভেটিভ। ইললজিক্যালি অ্যারেঞ্জ বলা হয়েছে কারণ মিক্সিং আছে। যদি খুব ইজিলি ভাবতে যাও, প্রথমে তোমরা গান্ধীজি, গান্ধিয়ান প্রিন্সিপাল, যে লিবারাল প্রিন্সিপাল যেগুলো আছে ওগুলো একটু চেক করবে, আর্টিকেলগুলো দেখবে ঠিকঠাক অ্যারেঞ্জ নেই। একটা হঠাৎ করে গান্ধিয়ানের মাঝখানে ঢুকে গেল লিবারাল প্রিন্সিপালের মাঝখানে চলে গেল ইন্টেলেকচুয়াল ইস্যুগুলো। তো এরকম একটা মিক্স শাফেল হয়ে আছে, কোনো পারফেক্টলি অ্যারেঞ্জ করা নেই যে একটা টপিকে পরে সেই রিলেটেডই অন্য টপিক থাকবে এরকম না, একটা টপিকের মাঝখানে হঠাৎ করে অন্য একটা টপিকে ঢুকে যাচ্ছে। অ্যান্ড কনজারভেটিভ বলেছে এই জন্যে যে যখন সেই সময় মনে করা হতো যে ডিপিএসপি হ্যাঁ 20th সেঞ্চুরি বা 19th সেঞ্চুরির জন্য খুব ভালো একটা ব্যবস্থা, বাট এই ডিপিএসপি কি আমাদের একবিংশ শতাব্দীর জন্য এতটা ভালো, মানে এই সময় কেউ এতটা কার্যকরী না? এটা এখনও সেই পুরোনো দিনের ধারণা নিয়ে পড়ে আছে, যে কনজারভেটিভ থট নিয়ে পড়ে আছে। তো সেই জন্য এটা বলা হচ্ছে। তো এইটা কোশ্চেনটা খুব ভালো করে খেয়াল রেখো, এবং এই দুটো স্পেসিফিক টার্ম দুটো। Which of the following deals with the conflict between fundamental rights and directive principle? তো আমরা আগেই বলেছি ফান্ডামেন্টাল ডিউটিস মানে ফান্ডামেন্টাল রাইট এবং ডাইরেক্টিভ প্রিন্সিপাল নিয়ে বেশ কনফ্লিক্ট ছিল, 51-এ একটা সামনে ছিল। তো এইগুলো যে কেসগুলো দেওয়া হচ্ছে এদের মধ্যে কোন কোন কেসে মেনলি ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপির মধ্যে কনফ্লিক্ট দেখা গেছে? অপশন 1 চম্পাকম দোরাই রাজন কেস, বি বোমাই কেস, সি মানে অপশন 3 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 40 and 4 মিনার্ভা মিল কেস। এদের মধ্যে বলতে গেলে 1, 3 and 4 অর্থাৎ অপশন এ কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপি কনফ্লিক্টের কথা বলছে। এই বোমাই কেসটা অ্যাকচুয়ালি যে ওই স্টেট লেজিসলেটিভের ক্ষেত্রে যে মেজরিটি কথা, মানে মেজরিটি গঠন করার কথা বলা হয়, এটা হয়েছিল কর্ণাটকাতে কী হয়েছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো সিচুয়েশন। যিনি সিএম হয়েছিল, মানে প্রেসিডেন্টের মধ্যে সিএম
মেজরিটি পায়নি। তো প্রেসিডেন্ট কী করেছিল, স্টেটে প্রেসিডেন্ট রুল লাগু করে দিয়েছিল। আর প্রেসিডেন্ট আমাদের সিএম এর দাবি কী ছিল যে না, তিনি তো গভর্নরের কাছে তার মেজরিটি পেশ করেছেন, মেজরিটি ক্লিয়ারলি জানিয়েছেন, তারপরে কি করে আমার স্টেটে প্রেসিডেন্ট রুল লাগতে পারে। তো এইটা নিয়ে কেসটা ছিল মেনলি। তো এটা আউট অফ টপিক ছিল ডিপিএসপির তুলনায়। আর বাকি যেগুলো ছিল, মিনার্ভা মিল কেসও বলে দিয়েছিল যে ডিপিএসপি আর ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে একটা কিন্তু সমন্বয় বা একটা সুন্দর সম্পর্ক থাকা উচিত। অ্যান্ড চম্পাকম দোরাই রাজন তো আগেই দেখলে 42 অ্যামেন্ডমেন্টে বেশ তিনটে বেশ আমাদের ডিপিএসপিতে বেশ যে 3টে অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেটা কিন্তু এই 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড হয়েছিল। 27. Which constitutional amendment act was passed to provide compulsory education to children between 6 to 14 years? এটা সবাই জানো, তাই আমি বেশি দিকে গেলাম না। এটা অ্যান্সার 86th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। 28. The fundamental duties are intended to serve as a রিমাইন্ডার টু, মানে ফান্ডামেন্টাল ডিউটিসের মেইন অবজেক্টিভ কী বা আমাদেরকে কী জন্য এটা ইউজ করি। অপশন এ, দ্য স্টেট টু পারফর্ম ডিউটিস কনফার্ড বাই কনস্টিটিউশন। বি, দ্য জুডিশিয়ারি টু অ্যাডমিনিস্টার জাস্টিস প্রপারলি। সি, এভরি সিটিজেন টু অবজার্ভ বেসিক নর্মস অফ ডেমোক্রেটিক কন্ডাক্ট। অ্যান্ড ডি, দ্য লেজিসলেচার টু মেক ল ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। এখানে অ্যান্সার হবে সি, এভরি সিটিজেন টু অবজার্ভ বেসিক নর্ম অফ দ্য ডেমোক্রেটিক কন্ডাক্ট। অর্থাৎ আমাদেরকে আমাদের দেশের যে আর আমাদের বলতে দেশের সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদের দেশের প্রতি কিছু কর্তব্য থাকে, সেই কর্তব্যগুলো পালন করার জন্য আমাদের একটা দায়িত্ব একরকম। অ্যান্ড আমাদের লাস্ট স্লাইড, respect for the national flag and the national anthem is the fundamental rights of every citizen, a fundamental duty of every citizen, a directive principle of state policy and ordinary duty of every citizen. তো respect for the national flag and national anthem হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটি অফ এভরি সিটিজেন। এক্ষেত্রে ফান্ডামেন্টাল ফ্ল্যাগ মানে ন্যাশনাল ফ্ল্যাগের ক্ষেত্রে যে কোড আছে, কোড অফ ন্যাশনাল ফ্ল্যাগ বলে, যেটা মেনলি 2002 সালে আরও কার্যকরী করা হয়, মানে কিছু কোড বানানো হয়। তো সেই কোড অনুসারে একটা বেশ ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, যেটা আমরা বলে দিচ্ছি কারণ খুবই সামনে আগস্ট মাস আসতে চলেছে, 15ই আগস্ট। নর্মালি কোনো সম্মানীয় বা হাই পোস্টের, বলতে সেই হাই পোস্ট হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিএম, সেটা স্পিকার হতে পারে, সে চিফ জাস্টিস হতে পারে, মানে এই লেভেলের হাই পোস্টের কোনো ব্যক্তি ছাড়া কেউ কিন্তু তাদের গাড়িতে বাইকে কোথাও ন্যাশনাল ফ্ল্যাগ লাগাতে পারবে না। অর্থাৎ ইভেন এমপি এমএলএরা যে গাড়িতে ন্যাশনাল ফ্ল্যাগ লাগায় এরকম কোনো নির্দেশ কিন্তু দেওয়া নেই যে এমপি এমএলএরা গাড়িতে লাগাতে পারবে। বা চিফ জাস্টিস হলে আলাদা কথা, কোর্টের জাজ মানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জাজ হলে আলাদা কথা, কিন্তু এমপি এমএলএরা পারবে না। ঠিক সেই রকমই আমরা যদি বাইকে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগে লাগাই, প্রথমত এটা খুব একটা ঠিক না, মানে এরকম রুলসে নেই, বাট লাগালেও সেটা কিন্তু বাইকের একদম সামনের দিকে লাগাতে হবে, বাইকের সামনের দিকে ডান দিকে। তাই কেউ লাগালে এটা মানে কেউ যেন ভুল লাগিও না। প্রথমত এটা আমাদের অধিকারের বাইরে, আমরা ইউজ করতে পারবো না। আর যদি কেউ লাগাতে চায় এটা অবভিয়াসলি হবে একদম সামনে ডান দিকে বা মাঝখানে, কখনো যেন এটা বাঁ দিকে না চলে যায়। তো কেউ যদি চাও গাড়িতে হলে গাড়ির একদম মাঝখানে বা গাড়ির সামনে ডান দিকে, কখনোই যেন ন্যাশনাল ফ্ল্যাগ পিছনের দিকে না লাগানো হয়। তো যারা এই সামনের দিন আমরা অনেকেই 15ই আগস্ট এটা বেরোয়, তো সেই জন্য আগে থেকে এটা বলে রাখলাম। যদি কেউ শুনে থাকো বা কেউ এরকম করো, তো যদি ইউজ করতে চাও এইভাবে করো, আর না হলে করো না, কারণ এটা কিন্তু আমাদের এখতিয়ারের বাইরে। অ্যান্ড আমাদের লাস্ট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ফান্ডামেন্টাল ডিউটিস? তো এদের মধ্যে ফান্ডামেন্টাল ডিউটিস কোনটি নয়? টু রেসপেক্ট দ্য ন্যাশনাল অ্যান্থেম, টু সেফগার্ড পাবলিক প্রপার্টি, টু প্রোটেক্ট মনুমেন্ট অ্যান্ড প্লেসেস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, টু অ্যান্ড লাস্ট অপশন টু প্রমোট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। তো এখানে আমাদের যে মনুমেন্ট প্রোটেকশনের কথা বলা হচ্ছে এটা কিন্তু ডিপিএসপি আন্ডারে, তো এটা ফান্ডামেন্টাল ডিউটিসের আন্ডারে না। তো এই ছিল 30টি ইম্পর্টেন্ট কোশ্চেন ডিপিএসপি রিলেটেড। লাস্ট 3টে কোশ্চেন আমরা ফান্ডামেন্টাল ডিউটিস থেকে তুলেছিলাম। আর ফান্ডামেন্টাল ডিউটিসের উপর আমরা হয়তো আলাদা এমসিকিউ রাখবো না, এই ফান্ডামেন্টাল ডিউটিসগুলো কী কী এবং সেগুলো নিয়ে হালকা বেশ গ্রাফিক্যালভাবে ডিসকাশন করে নেবো হয়তো আমরা পরে ভিডিওতে। তো ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে আমরা এমসিকিউ রাখবো না, কী কী ডিউটিস আছে মানে এই 11টা ডিউটিস কী কী সেইটা নিয়ে একটু আলোচনা করে নেবো। তো আজকে ভিডিও কেমন লাগলো অবভিয়াসলি জানাবে। যদি এরপর তোমাদের কোনো দাবি থাকে কী ধরনের ভিডিও আনা যেতে পারে সেটাও কমেন্টে জানিও। তো চলো দেখা হবে আবার পরে ভিডিওতে, আজকের মতো টাটা। আর যদি ভালো লাগে অবভিয়াসলি লাইক তো করবে, আর এই ভিডিওটা চেষ্টা করো বন্ধুদের মধ্যে শেয়ার করতে, কারণ যত চ্যানেলের গ্রোথ বাড়বে না তত আমার মনে হবে যে হ্যাঁ আরও বেশি বা কন্টেন্টকে আরও বেটার করতে হবে। তো সেই দিকে একটু খেয়াল রেখো, লাইক করে আমাকে একটু হেল্প করো। আর চলো টাটা।